দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের প্রকাশ্যে এলো সাংবাদিক নিগ্রহের ঘটনা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এলাকাতে আক্রান্ত বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমের প্রবীণ সাংবাদিক সঞ্জীব সুই। প্রসঙ্গত, নিজের এলাকার বসবাসকারী বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু ঘটে এবং এই মৃত্যু ঘটিত বিদ্যুৎ পর্ষদের সাথে একটি বিচার সভার আয়োজনও করা হয়। স্বাভাবিকভাবেই নিজের পাড়ার একজন মানুষ ও সাংবাদিক হিসাবে সঞ্জীব বাবুকে সেই সভায় ডাকা হলে উক্ত এলাকার পরিচিত ব্যক্তি সর্বেশ্বর মাঝি তার উপর অশ্রাব্য ভাষায় গালাগালি এবং শারীরিক নির্যাতন করেন। এমনি অভিযোগ সঞ্জীব বাবুর, এবং যার ফলে সাময়িক হাসপাতালে চিকিৎসাধীনও হতে হয় সঞ্জীব বাবুকে। দিনের পর দিন বেড়ে যাওয়া এই রকম সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা এবং সাংবাদিক সঞ্জীবের পাশে থাকার সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন দুর্গাপুর মিডিয়া ক্লাব অ্যান্ড ক্লাবের সমস্ত সদস্যগণ। আমার বাড়ির পাশেই থাকে একটি ছেলে, ডাকনাম বাবলু। তো আমি বললাম কোনো আসলে ও WBSEDCL যে সমস্ত কন্ডাক্টররা আছে তাদের আন্ডারে, বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডারে ও কাজ করতো অ্যাজ এ ঠিকা শ্রমিক হিসাবে, এবং হাই টেনশন লাইনের কাজ, ও খুব রিস্কি কাজ। তো আমি বললাম পড়ে গেল কেন, ওর কি কোনো সেফটি মেজার্স ছিল না? তখন ওরা বলে যে সেটা তো বলতে পারবো না, তো ওর জ্ঞান না ফিরলে আমরা কী করে বলবো। তারপরে আমি বিভিন্ন মাধ্যম থেকে খবর পাই যে ও কোমরে কোনো বেল্ট ছিল না, ওর কোনো সেফটি মেজার্স ছিল না, উইদাউট সেফটি মেজার্স ওকে পোলে তুলেছিলেন কন্ট্রাক্টর। খুব দুর্ভাগ্যজনকভাবে মানে ওর মৃত্যু ঘটে। তো তখন আমি দুর্গাপুর প্রেস ক্লাবে বসে আছি, আমার মা আমায় ফোন করে কান্নাকাটি করছিলেন, বললেন যে এরকম বাবলু মারা গেছে। তো আমি যখন ঢুকছি কালকে রাতে আমার এলাকায়, তখন পাড়ার মোড়ে আমাকে দুটি ছেলে দাঁড় করে, আমাদের পাড়ারই ছেলে, সমীর এবং ভোলা বলে দুটি ছেলে আমাকে দাঁড় করে। আমাকে বলে, বাপিদা খবর পেয়েছো? আমি বললাম যে হ্যাঁ খবর পেয়েছি। আমি বললাম দাহ হয়ে গেছে? তখন বললো যে না, দাহ হয়নি, কন্ট্রাক্টর আসেনি তাই দাহ হয়নি, বডি মৃতদেহ রাখা আছে আমাদের জিডিটাপে যে দুর্গাপুজো হয়, দুর্গা মন্দির। তো আমি বললো, ওরা আমাকে বললো যে দাদা তুমি একটু থেকো। আমি বললাম যে আমি থেকে কী করবো? এই কন্ডাক্টরকে সন্ধ্যে থেকে ফোন করা হচ্ছে, কন্ডাক্টর আসছে না, তুমি তো সাংবাদিক, তুমি থাকলে যদি ওরা একটু আসে তাহলে পরিবারটা বেঁচে যায়। তো একজন সাংবাদিক হিসাবে এবং পাড়ার প্রতিবেশী হিসাবে এবং আমার পাশের বাড়ির ছেলে যেহেতু, তো আমি তখন ওদের কথায় আমি এসে আমার গাড়ি দাঁড় করাই। তো সমস্ত মহিলারা এগিয়ে আসে, সমস্ত মহিলারা আমাকে বলে, সঞ্জীব তুমি এসেছো, খুব ভালো হয়েছে, দেখো এখন মধ্যে কন্ট্রাক্টর আসেনি, আমরা মৃতদেহ দাহ করতে হবে, কি যে এই পরিবারটা হবে বুঝতে পারছি না, কতটা টাকাই বা পাওয়া যাবে বা বাকি থেকে চাকরি পাওয়া যাবে, তো তুমি একটু থেকো সঞ্জীব শেষ পর্যন্ত। আরাম ঠিক আছে, এইভাবেই নর্মালি সব ছিল। তারপরে ওই ঠিকাদার এলেন, তো সবাই ওকে ঘিরে ধরেছিল। তো আমরাই বললাম যে কেউ ডিস্টার্ব করো না, ওনার কথা বলতে দাও, তারপরে যা হবে হবে। তখন সিদ্ধান্ত হলো এত লোকের মাঝে নয়, মন্দিরের পাশে যেটা আমাদের একটা ক্লাবের মতো ছোট ঘর আছে, ওইখানেই লেখালেখিটা হবে। তো ওরা সব কাগজপত্র এই পাড়ার ছেলেরা সব নিয়ে এসেছিল, কল্লোল নিজে উপস্থিত ছিল। সমস্যাটা হলো, এবার আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, তো আমাকে ছেলেরা সব ডেকে বলে, সজিদা তুমিও থাকো, ওই এগ্রিমেন্টে যখন হচ্ছে তুমিও থাকো, একজন সাংবাদিক হিসাবে প্রমাণ থাকে। তো আমি বললাম যে দেখ, প্রমাণটা যখন থাকে তো প্রমাণের দু একটা ছবি থাকাও ভালো, পরে যদি ভবিষ্যতে ওই কন্ট্রাক্টর বেঁকে বসে যে না আমি এই টাকা দেবো বলেছিলাম, আমার কাছে এখন বেশি টাকা চাওয়া হচ্ছে, তাহলে তখন এটা প্রমাণ হিসাবে থাকবে। তা আমি বললাম যে তোরা কেউ একজন, আমি নিজেও মোবাইলে ছবি তুলিনি, কেউ একজনকে বলেছিলাম যে তুমি মোবাইলে ছবি তুলো, আমি মোবাইলটা হাতে রেখে যাই, যদি ও না পারে তখন করবো। ওইখানে সর্বেশ্বর মাঝি বলে একটি ছেলে, এক যুবক, আমি জানি তিনি আগে CPM করতেন, এখন তিনি এই WBSEDCL এর সঙ্গে জড়িয়ে আছেন। কি কারণে জড়িয়ে আছেন জানি না, ওনার ওখানে থাকার কি দরকার সেটাও আমি জানি না। একজন সাংবাদিক হিসাবে ওখানে থাকাটা আমার রাইট আছে, এবং যেহেতু এই পাড়াটাতে আমি দীর্ঘদিন ধরে দুর্গাপুজো পরিচালনা করি মহিলাদের নামে, আমার রাইট আছে থাকার। আমার পাশের বাড়ির ছেলেটা মরে গেছে, তার পরিবার কি ক্ষতিপূরণ পাবে, কিন্তু ওইখানে সর্বেশ্বর মাঝির থাকাটা কতটা জরুরি আমার কাছে এটা এখনো প্রশ্ন চিহ্ন এটা আমার কাছে। তো তারপরে উনি আমাকে প্রথম থেকেই শারীরিকভাবে হেনস্থা শুরু করেন, প্রথমে গালাগালি দেওয়া, তারপরে বিভিন্নভাবে ধাক্কাধাক্কি করা। তো আমি ওনাকে বললাম যে আপনার কি সমস্যা আমি থাকলে?
আপনারাও ওদের ফ্যামিলির জন্য যে কাজটা করতে চাইছেন, আমিও তো সেটাই করতে চাইছি। তারা একটা ডকুমেন্ট রাখতে চাইছে এই জন্য যে পরে যাতে যে কথাটা উনি বলছেন বা যে প্রমিস উনি রাখছেন যে পরিবারের পাশে এইভাবে দাঁড়াবেন, তাহলে সেটা একটা ডকুমেন্ট থাকবে। সেটা তো পরিবারের পক্ষে ভালো, আপনাদের পক্ষে ভালো। উনি কিছুতেই কথা শুনছিলেন, উনি আমাকে বারবার বলছে বেরিয়ে যাও, নামে অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন, এবং আমার তো দেখে মনে হচ্ছিল উনি ইনটক্সিকেটেড আছেন। তো তারপরে আমার দেখে মনে হচ্ছিল উনি ইনটক্সিকেটেড। তো আমি দেখলাম যে এখানে আমার এত অসম্মান হচ্ছে, আমার না থাকাই ভালো। শেষবারের সময় উনি যখন আমাকে ধাক্কা দিলেন, তখন আমার অতটা তখন কিছু মনে হয়নি আর কি। যে আমি বেরিয়ে এলাম, কল্লোল ছিল, কল্লোল কোনো প্রতিবাদ করেনি কিন্তু এই বিষয়ে। তারপরে যখন আমার একটু অসুস্থতা শুরু হলো, মানে খেয়ে দিয়ে যখন আমি ঘুমোতে গেলাম, তখন ডান পাশে আমার ব্যথা করছিল বলে, তো আমার একটা গাড়ির দরকার ছিল। আমার ওই বন্ধু নার্সিংহোম আছে রেল স্টেশনের কাছে, জীবনদীপ নার্সিংহোম, ওখানে যাবো বলে। তো আমার বন্ধু আমাকে বললো ওদের অ্যাম্বুলেন্সটা খারাপ হয়ে গেছে। ও বললো আমি একটা অন্য গাড়ি পাঠাচ্ছি, কিন্তু অনেকক্ষণ ধরে গাড়ি আসছে না, আমি ভাবলাম যে ও হয়তো গাড়ি পাইনি। তখন আমি, আমাদের একটা গ্রুপ আছে দুর্গাপুর পুলিশ অ্যান্ড মিডিয়া গ্রুপ, তখন আমি ওই দুর্গাপুর পুলিশ অ্যান্ড মিডিয়া গ্রুপে আমি লিখি যে আমি একটু অসুস্থতা বোধ করছি, কেউ যদি একটা গাড়ি বা অ্যাম্বুলেন্স পাঠান আমার পক্ষে সুবিধা হয়, স্টেশনেই একটা নার্সিংহোমে গিয়ে আমি একটু ট্রিটমেন্ট করাতে চাই।